সময়টা 1857 সালের গোড়ার দিক, মানে সিপাহী বিদ্রোহের বছর। কলকাতার বর্তমানে যেটা বিডন স্ট্রিট, সেখানে একটা বিখ্যাত পরিবার ছিল। আশুতোষ দেব এবং প্রমথনাথ দেব, দুই ভাই, ছাতুবাবু এবং লাটুবাবু। তাদের বাড়ি কলকাতার বিশিষ্ট অভিজাত পরিবার। সেখানে নাটকের অভিনয় হবে। নাটক শকুন্তলা, অনুবাদ করেছেন নন্দকুমার কবিরত্ন। এই অভিনয়ের আসরে দর্শকের আসনে অতিথি হিসেবে হাজির আছেন কলকাতার বড় বড় মানুষেরা, যাদের মধ্যে আছেন পাইকপাড়ার বিখ্যাত দুই জমিদার প্রতাপচন্দ্র এবং ঈশ্বরচন্দ্র, আর আছেন পাথুরিয়াঘাটার ঠাকুর বাড়ির যতীন্দ্রমোহন ঠাকুর। আসলে এই সময়টায় কলকাতায় যে অভিজাত পরিবারগুলো ছিল, যে ধনী পরিবারগুলো ছিল, তাদের লক্ষ্য ছিল নিজেদের আভিজাত্যকে কিভাবে আরো মানুষের কাছে প্রচার করা যায়, তাদের আভিজাত্য আরো কিভাবে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। সেজন্য তারা নিজের বাড়িতে মহাসমারোহে এই ধরনের অভিনয়ের আসর বসাতেন। তো যাই হোক, এই শকুন্তলা অভিনয় দেখার পর পাথুরিয়াঘাটা ঠাকুর বাড়ির যতীন্দ্রমোহন ঠাকুর, মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর, তিনি রাজা ঈশ্বরচন্দ্রকে প্রস্তাব দিলেন যে ভায়া, এইভাবে অস্থায়ী মঞ্চে এত ব্যয়বহুল অভিনয় অনুষ্ঠান করার চাইতে একটা স্থায়ী রঙ্গমঞ্চ তৈরি করা ভালো, তাতে খরচ কমবে। বারবার এই অস্থায়ী মঞ্চ প্রতিষ্ঠার যে খরচ, সেটা আর করতে হবে না। প্রস্তাবটা ঈশ্বরচন্দ্রের মনে ধরল এবং তিনি দাদা প্রতাপচন্দ্রকেও এই প্রস্তাবটা শোনালেন। প্রতাপচন্দ্র রাজি হলেন। কিছুদিন আগেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথের ঠাকুরদা, তিনি বেলগাছিয়ার একটা বাগান এই পাইকপাড়ার জমিদারদের কাছে বিক্রি করেছিলেন। তোমরা জানো, দ্বারকানাথ ঠাকুর প্রচণ্ড ব্যয়বহুল জীবনযাপন করতেন এবং ওনাকে মাঝে মধ্যেই এরকম বিভিন্ন সম্পত্তি বিক্রি করতে হতো। তো এই বেলগাছিয়ার বাগানটাও তিনি এই ঈশ্বরচন্দ্র প্রতাপচন্দ্রের কাছে বিক্রি করেছিলেন। পাইকপাড়ার দুই জমিদার এবং যতীন্দ্রমোহনের পরামর্শে ঠিক হলো যে ওই বেলগাছিয়ার ওই বাগানেই রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত হবে। যেমন কথা তেমন কাজ, সেখানেই প্রতিষ্ঠিত হলো রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে রামনারায়ণ তর্করত্নের লেখা বাংলা নাটক রত্নাবলী অভিনয়ের উদ্যোগ নেওয়া হলো। কিন্তু মুশকিল হলো, বেলগাছিয়ার এই রঙ্গমঞ্চে পাইকপাড়ার জমিদারদের যারা ঘনিষ্ঠ ব্যক্তি দর্শক হিসেবে নিমন্ত্রিত থাকবেন, দেখা গেল তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু সাহেব, এবং তারা বাংলা জানেন না। তাহলে এই যে রত্নাবলীর অভিনয় হবে, সাহেবদেরকে ডেকে এনে তো দেখানো যাবে না। তাই রত্নাবলীর ইংরেজি অনুবাদের দরকার পড়ল। যতীন্দ্রমোহন ঠাকুরের পরামর্শে মাইকেল মধুসূদনকে দায়িত্ব দেওয়া হলো এই অনুবাদটা করার। মাইকেল এটার এত ভালো অনুবাদ করলেন, ইংরেজি অনুবাদ, যে অভিনয়ের পর মাইকেলের অনুবাদ শক্তির বা তার ইংরেজি জ্ঞানের ভীষণ প্রশংসা কলকাতায় ছড়িয়ে পড়ল। বেঙ্গল হরকরা বলে একটা অভিজাত পত্রিকা ছিল ইংরেজি, সে পত্রিকাতেও সম্পাদকীয় কলামে মাইকেলের এই অনুবাদের প্রশংসা বেরোলো। এই প্রসঙ্গে একটা কথা মনে করিয়ে দিই, ওই অলি কুনাট্য রঙ্গে মজে লোকের আড়েবঙ্গে যে কবিতাটা মাইকেল লিখেছিলেন, ওই ঘটনাটা কিন্তু ঘটেছিল এই রত্নাবলীর ইংরেজি অনুবাদের রিহার্সালের সময়। গৌরদাস এবং
মাইকেল রিহার্সাল দেখছিলেন। রিহার্সাল দেখতে দেখতে মাইকেল গৌরদাসকে বললেন যে এইসব সবাই দেখছে, একটা ভালো নাটক বাংলায় নেই। সেই ঘটনার প্রসঙ্গে মাইকেল বাংলা নাটকের জগতে এলেন, কিন্তু তিনি যে বাংলা লিখতে এলেন, বাংলা নাটক লিখতে, সে ব্যাপারে এই ঘটনাটাও খুব গুরুত্বপূর্ণ যে তাকে সবাই অনুবাদের খুব প্রশংসা করল রত্নাবলী অনুবাদের জন্য। এই প্রশংসা মাইকেল মধুসূদনকে অনেকটা আত্মবিশ্বাসী করে তুলেছিল। মাইকেল মধুসূদন দত্ত ব্যক্তি মানুষ হিসেবে খুব প্রশংসার কাঙাল ছিলেন। সেটা তোমরা তার রেখমা দাসের মনে এই মিনতি করি পদে, এই যে কবিতাটা বঙ্গভূমির প্রতি, এই কবিতাটার ভাববস্তু পড়লেই বুঝতে পারবে যে তিনি কিন্তু অমর হতে চেয়েছিলেন, তিনি প্রশংসিত হতে চেয়েছিলেন বাঙালি জাতির কাছে। তো তিনি খুব উজ্জীবিত হয়ে গেলেন এই রত্নাবলীর অনুবাদের প্রশংসা শুনে, এবং তিনি শর্মিষ্ঠা রচনায় হাত দিলেন। যথারীতি তিনি শর্মিষ্ঠা রচনা করলেন, খুব অল্পকালের মধ্যে রচনা করে ফেললেন। মাইকেল মধুসূদন দত্ত এই শর্মিষ্ঠা রচনার কয়েক মাস আগেও পৃথিবী বানানে পয় রফলা দিয়েছিলেন। তাই যখন তিনি বলেছিলেন গৌরদাসকে যে আমি বাংলা নাটক লিখব, তখন গৌরদাস মুখে কিছু না বললেও মনে মনে হেসেছিলেন এবং মাইকেলের এই উদ্যমকে উপেক্ষা করেছিলেন, অবজ্ঞা করেছিলেন। সেই অবজ্ঞাটা মাইকেলের খুব গায়ে লেগেছিল। তাই তিনি খুব অল্প দিনের মধ্যেই শর্মিষ্ঠার কিয়দংশ রচনা করে গৌরদাসকে পড়তে দিয়েছিলেন, এবং গৌরদাস বিস্মিত হয়ে গেছিলেন পড়ে যে মাইকেলের পক্ষে এই নাটক লেখা কি করে সম্ভব হলো। এবার রাজারা এই শর্মিষ্ঠা নাটক পড়ে দেখলেন এ তো সংস্কৃত নাটক অনুযায়ী লেখা হয়নি, নাট্যশাস্ত্র অনুযায়ী লেখা হয়নি। রাজারা যথেষ্ট অভিজ্ঞ ছিলেন নাট্যশাস্ত্রে। তাই তৎকালের কাব্য এবং নাটকের সবচেয়ে বড় পণ্ডিত কলকাতার যিনি, প্রেমচাঁদ তর্কবাগীশ, ইনি ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক। বিদ্যাসাগর ব্যাকরণ এবং ন্যায়ের দিকটাতে ছিলেন সবচেয়ে বড় পণ্ডিত সেই সময়কার। আর এই প্রেমচাঁদ তর্কবাগীশ ছিলেন নাট্য এবং কাব্যের পণ্ডিত। তাই কাব্য এবং নাটক সম্পর্কে এই তর্কবাগীশ মহাশয়ের যা বক্তব্য, সেটাই এবার শেষ কথা। তো ওনাকে রাজারা, পাইকপাড়ার রাজারা শর্মিষ্ঠা নাটকের সম্পাদনা করতে দিলেন, যে নাটকটা একটু কাটকুট করে আপনি ঠিক করে দিন, কাটছাট করে সংশোধন করে দিন। তিনি সেটা করতে রাজি হলেন না। তিনি বললেন যে না, এই নাটক সংস্কৃত নাটক শাস্ত্র অনুযায়ী এটা নাটক হয়নি, এটা নাটকই হয়নি। তিনি রাজি হলেন না, ফিরিয়ে দিলেন। তো যাই হোক, সেই নাটক বেলগাছিয়া রঙ্কমঞ্চে 1 বছরেরও বেশি সময় পরে মঞ্চস্থ হলো। 1858 গোড়ার দিকে বাংলা নাটকটা প্রকাশিত হয়েছিল। কিন্তু মজার কথা কি জানো, বেলগাছিয়া রঙ্গমঞ্চে 1859 সালে যখন শর্মিষ্ঠা অভিনীত হলো, তখন কিন্তু বাংলা শর্মিষ্ঠা অভিনীত হয়নি। মাইকেল মধুসূদন দত্তই ওই রত্নাবলীর মতো শর্মিষ্ঠারও একটা ইংরেজি অনুবাদ তৈরি করলেন, এবং অভিনীত হলো সেই ইংরেজি অনুবাদটা। বাংলা শর্মিষ্ঠা তারও অনেক পরে, খুব সম্ভবত ন্যাশনাল থিয়েটারে অভিনীত হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবে। এই ধরনের সাহিত্যের ইতিহাসের ওপর আলোচনার সিরিজ আমি নিয়ে আসছি। ইতিপূর্বে মাইকেল মধুসূদনের উপর আরেকটা ভিডিও করেছি, এটা দ্বিতীয় ভিডিও। এইভাবে একটার পর একটা ভিডিও কিন্তু এবার আসতে থাকবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে কোনো ভিডিও মিস না হয়।